বাঙালি সাহিত্যিকরা বইপোকা বাঙালির রক্তে অ্যাডভেঞ্চারের নেশা ঢুকিয়ে দিয়েছেন যুগ যুগ ধরে। হেমেন রায়, খগেন্দ্রনাথ মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, কে নেই এই তালিকায়। অরণ্য, পাহাড়, পর্বত, আরণ্যক জীবনের গল্প, উপন্যাসদের নায়কদের রোমহর্ষক অভিযানের কাহিনী শুনে শুনে কার রক্ত গরম হয় না শুনি। সেরকমই গল্প শুনতে শুনতে আমরা ঠিক করেছি আমরা যাব গভীর জঙ্গলে, যে জঙ্গলে আপনারাও আমাদের সাথে যাবেন, সাক্ষী থাকবেন আমাদের ঘোরার গল্পের। নমস্কার, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে গরুমারা ন্যাশনাল ফরেস্টের জাস্ট পাশে। আমার পিছনে যে জায়গাটা, এই পরীক্ষার পিছনে আর কিছুটা গেলেই গরুমারা ন্যাশনাল ফরেস্ট চালু হয়ে গেছে। আমরা এবার যে ডুয়ার্স এসছি, মূল লক্ষ্য কিন্তু সাফারি করা আর এলিফ্যান্ট সাফারি করা, মানে জিপ সাফারি আর এলিফ্যান্ট সাফারি। এই মূলত এই কারণেই কিন্তু এসছি। আমি জুন মাসে যখন ডুয়ার্স এসেছিলাম, ডুয়ার্সের একটা অন্য রূপ পেয়েছিলাম। এখন আসার উদ্দেশ্যটাই সাফারি করে জঙ্গলের কোরের এরিয়ার মধ্যে যতখানি যাওয়া যায় আপনাদের সাথে সেটা শেয়ার করা, নিজেও সেটা উপলব্ধি করা। জঙ্গল আমার দারুণ লাগে, আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। কালকে আমরা বন্ধুরা 4 বন্ধু এবং সঙ্গে আমার এক বন্ধুর ওয়াইফ, আমরা সবাই মিলে কলকাতা থেকে জার্নি করেছিলাম। আজকে 6 জানুয়ারি 2024, বছরের প্রথম ট্যুর। আমরা এখন কলকাতায়, এখন বাজে সকাল 5:17। আমরা যাচ্ছি হাতি, বাইসন আর চিতাবাঘের দেশে। কোথায় যাচ্ছি আমরা? কলকাতা থেকে উত্তরবঙ্গ যে কোনো জায়গায় আসার, গাড়িতে আসার রাস্তাটা মূলত এক। আমরা শিলিগুড়ির আগে ঘোষপুকুর, সেখান থেকে ডান দিক অন্য রাস্তা ধরে আমরা চলে এসেছি লাটাগুড়ি। কিন্তু এই যে রাস্তাটা, এর ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে, তাই এইটা নিয়ে আমি আলাদা কোনো ভিডিও করে আপনাদের বোর করতে চাইছি না। এই ভিডিওতে আমি মূলত জঙ্গল এবং জঙ্গল সংকীর্ণ যে অন্যান্য অঞ্চল, সেগুলো নিয়েই ভিডিওটা করতে চাইছি। আমার সঙ্গে আমার বন্ধু এসছে রাজদীপ। রাজদীপ কিন্তু দারুণ গাড়ি চালায়। কালকে আমরা যখন ফিরেছি, এখান থেকে আসছিলাম, কলকাতা থেকে আসছি, তখন দারুণ ড্রাইভ করেছে এবং আমরা মোটামুটি 16 ঘন্টা এরকম সময়ের মধ্যে পৌঁছে গেছি। দারুণ একটা সানসেটও দেখেছিলাম রাস্তায়, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। আর মূলত এই ভোরবেলা এখন যে বসে আছি, এখন টেম্পারেচার মোটামুটি ধরে রাখুন 10-12 এরকম টেম্পারেচার হবে, বা একটু কম, আমাকে দেখে বলতে হবে। কিন্তু ঠান্ডা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা নয়। মূলত আমি এই মুহূর্তে কিন্তু একটা ঘুটঘুটটি অন্ধকারে দাঁড়িয়ে আছি বাবলুদার রিসর্টে। আমার মাথার উপরে চাঁদ, দারুণ চাঁদ দেখতে পাচ্ছি। আর একটু পরেই গাড়ি চলে আসবে। আমাদের সাফারি বাবলুদার রিসর্ট থেকে ডাইরেক্ট শুরু হয়ে যাবে আমাদের জার্নি। আপনাদের সাক্ষী করে সঙ্গে করে নিয়ে যাব। কৃষাণ এক্সাইটেড? প্রথমবার ফরেস্ট, কি মনে হচ্ছে, কেমন লাগবে? দারুণ লাগবে, এখনই দারুণ লাগছে। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা খুব। জঙ্গলে এক্সাইটেড? ইয়েস। এই যে আমাদের সাথে ঘুরতে এসছে রিঙ্কি, হ্যাঁ, সাফারি করতে যাবে হিল জুতো পরে। আমি বদ্ধ উন্মাদ অনেক শুনেছিলাম, এই একজন দেখলাম একদম উন্মাদ ছাড়া কিচ্ছু না। সাফারিতে নাকি হিল পড়ে গেছে। পটলা তো আরমাজি কথা বলেছে না, বলেছি বাঘ নিয়ে গেলে নাকি তোমাকে আবার দিয়ে যাবে, দাদা রাখো বলে। আমি এরকম বলতে পারি? (1992) সালে ন্যাশনাল ফরেস্টের তকমা পায় গরুমারা ন্যাশনাল ফরেস্ট। টোটাল 963 স্কোয়ার কিলোমিটার। আজকে সকালবেলা 6টা থেকে 6:30 যে স্লটটা হয়, টোটাল নাম্বার অফ ভেহিকেল 40টা ঢুকতে পারে। আজকে 40টা হয়নি, যারা যাচ্ছে তারা জানালো আমাকে। মোটামুটি 20-25টা গাড়ি ভেতরে ঢুকেছে, আমরাও এখন যাব। টোটাল এই জায়গাটাতে আর্টিফিশিয়াল আর ন্যাচারাল 2 রকমের জঙ্গল রয়েছে। আমরা মোটামুটি আর্টিফিশিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যাবো। তার কারণ হচ্ছে যে কোর এরিয়াতে ঢোকা এখনও কিন্তু পারমিশন পাওয়া যায় না, কারণ আমাদের সুপ্রিম কোর্টের যে নিয়ম হয়েছে সেই কারণে এখন ঢুকতে পারি না আমরা।
তো আমরা যেখান দিয়ে যাব সেই জায়গাটাও ফরেস্ট, কিন্তু এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এবং পুরো জঙ্গলটা দারুণ সুন্দর। সঙ্গে আপনাদের নিয়ে যাব, চলুন একসাথে যাই। এখন ইচ্ছে হলে আপনারা দাঁড়িয়েও যেতে পারেন, এখানে দাঁড়ানোর জন্য হোট খোলা, সাইডে লক্ষ্য রাখবেন আপনারা। আপনারা যে প্রথমে এই যে শুরু করলাম, আমরা প্রথমে এই আর্টিফিশিয়ালটাই প্রথমে ঘুরবো, ঘোরার পরে সামনে দুটো আদিবাসী বস্তি পাবো, বস্তির পরে তারপরে আমরা ন্যাচারালের দিকে যাব। মানে এইসব যে জঙ্গল দেখছেন, মানে এইসব প্ল্যান্টেশনে যেটা তৈরি করা, সেই জঙ্গলে আমরা এখন আছি। কথাটা বলা মাত্রই গাইড সাহেব যেন কিছু দেখতে পেলেন জঙ্গলের মধ্যে, আর আমরা দাঁড়িয়ে পড়লাম ঠিক জঙ্গলের মাঝখানে, রাস্তার ঠিক এমন একটা জায়গায় যেটা গেট থেকে 100 মিটারও নয়। জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যেই নড়াচড়া করছে একটা বুনো হাতির দল, সঙ্গে রয়েছে কিছু সাদা বক। আমাদের গাইড সাহেব বললেন, সাদা বক জঙ্গলে কোথাও ইতস্তত দেখতে পেলেই বুঝবেন আশেপাশে কোনো বন্য জন্তু জানোয়ার রয়েছে। এক্ষেত্রে হাতির পিঠে সাদা বক এমনভাবে বসে আছে যেন তিনি হাতির মালিক। জঙ্গলে আসার কারণ যেটা হাতি দেখা, ঢুকে মানে 100 মিটার হয়নি তাতেই কিন্তু আমরা হাতির দর্শন পেয়েছি। দারুণ সুন্দর লাগছে, দারুণ আবহাওয়া। অন্যান্য গাড়িগুলো আগে ঢুকে গেছে, আমরা একদম ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়ে আছি, আমাদের আশেপাশে আর কেউ নেই। বলে বোঝাতে পারবো না কি এক্সাইটেড লাগছে। কলকাতা ছেড়ে আমরা 5 জন যখন ডুয়ার্সে এসেছি, আমরা কিন্তু কেউই এটা ভেবে আসিনি যে আমরা প্রচুর বন্য প্রাণী দেখব। আমরা এসেছিলাম বিরক্তিকর ধূসর একটা ধুলো বালিময় জীবন থেকে নিজেদের আলাদা করতে। কারো চাকরি, কারো সংসার, কারো ব্যবসা, কারো নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর যুদ্ধ থেকে সাময়িক মুক্তি নিয়ে প্রকৃতির মধ্যে নিজেকে ছুঁড়ে ফেলে দেওয়া, এটুকুই ছিল আশা। সাফারি করতে আসা বেড়ানোরই একটা অঙ্গ, প্রচুর গাছ, প্রচুর সবুজ, এটুকু পেলেই হবে। এমন ভাবতে ভাবতেই সাফারির শুরুতে কয়েকটা হাতির এভাবে কাছে চলে আসা মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিল। আরো কিছু দেখা চাই, হোক আরো, হোক আরো। জঙ্গলের মধ্যে একটু এগোতেই আমাদের চোখে পড়লো একটা অতি প্রাচীন কাঠের তৈরি কালভার্ট। কোনো রেলিংও নেই। স্পিড কমিয়ে খুব সাবধানে সেটা পার হলাম আমরা। জঙ্গলের মধ্যে এরকম ডান দিক বাদিক সরু গলির মতন দেখতে পেলে বুঝতে পারবেন এটা রীতিমতো হাতির করিডোর। আর আমরা এখন যে সময় দিয়ে যাচ্ছি, যে সময় ফরেস্টে এসছি, এই সময় ময়ূর গাছে উঠে থাকে, গাছ থেকে নামবে না বেশ কিছুদিন। তো যত গাছ থেকে আওয়াজ শোনা যাচ্ছে ময়ূরের, সবই কিন্তু গাছের উপর থেকে। ভাগ্য ভালো থাকলে দেখাও মিলতে পারে। গরুমারা জাতীয় উদ্যান 1895 সাল থেকে এটি সংরক্ষিত বন এলাকা ছিল। ভারতীয় গন্ডারের প্রজননের উপর ভিত্তি করে 1949 সালে উদ্যানটি একটি বন্যপ্রাণীর সংরক্ষিত আবাসস্থল হিসাবে ঘোষিত হয়। 1994 সালের 31শে জানুয়ারি এটি তখন ভারতীয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। যদিও এর মূল এলাকার আয়তন মাত্র প্রাথমিকভাবে 7 বর্গ কিলোমিটার ছিল, চারপাশে আর্টিফিশিয়ালি প্ল্যান্টেশন করে এর বিস্তৃত ঘটিয়ে 80 বর্গ কিলোমিটার পর্যন্ত স্থান এঁকে দেওয়া হয়। গরুমারায় বিভিন্ন পশু পাখির যেমন দেখা মেলে, তেমনি বনের প্রান্তদেশে রাভা, রাজবংশী, মেচ, কোচ, ওরাও, মুন্ডা, টোটো ও কিচক উপজাতি বাস করে। এমনই একটা গ্রাম সেদিন আমরা দেখলাম। আমি এখন যে গ্রামটার মধ্যে রয়েছি, এই গ্রামটার নাম হচ্ছে কি বুধুরাম বনছায়া। বুধুরাম বলে একজন ভদ্রলোক, যিনি 100 বছরেরও বেশি এই গ্রামে বেঁচেছিলেন, তার নামেই কিন্তু এই গ্রামটার নামকরণ হয়েছে। এই গ্রামটা কিন্তু ব্রিটিশ আমলে, যখন এই জঙ্গলের আর্টিফিশিয়াল জঙ্গলটা, যেটা মূল জঙ্গলের বাইরে জঙ্গলটাকে বড় করার জন্য যেটা তৈরি করা হয়েছিল, সেটা পুরোপুরি মেনটেনেন্স এই জনগোষ্ঠীর মানুষরাই করে থাকেন। তো তাদের এই ফরেস্ট বায়োস্ফিয়ার, মানে যেখানে মানুষ
জঙ্গল পশু একসাথে সহাবস্থান করে এরকম একটা গ্রামের মধ্যে এসে পৌঁছেছি আমরা। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, একটা ফল দেখলাম, বিশাল বড় ফল। এই ফলটা অনেকে বলে হচ্ছে কি মহাবেল, অনেকে বলছে যে এটা কি ফল বললো, অনেকে বলে এটা আতা ফল, অনেকে বলে মহাবেল। জানি না আসল নামটা কি, সাইন্টিফিক নামটা জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু চালতা দেখলাম, কলা গাছ রয়েছে, একটা শান্ত নিরিবিলি গ্রাম যেরকম হয় সেরকমই, কিন্তু এটা কিন্তু জঙ্গলের মধ্যে। আমি এই মুহূর্তে যার সাথে দাঁড়িয়ে আছি ওনার নাম হচ্ছে কি কাবুল ওরাও, উনি কিন্তু এই গ্রামের একজন বাসিন্দা। আমাদের পিছনে দেখা যাচ্ছে একটা ছোট্ট প্রাইমারি স্কুল, এখানকার মানুষজনই পড়ান, এখানকারই বাচ্চাদের পড়ান। আপনাদের গ্রামে যেটাতে জঙ্গলের মধ্যে গ্রামটা, তো এখানে পশু পাখির আক্রমণ বা কোনো কিছু হয়, চিতাবাঘ বা কোনো কিছুর আক্রমণ আপনাদের অসুবিধা হয় সেই নিয়ে কোনো কিছু? অসুবিধা হয়, হাতি নিয়ে অসুবিধা হয়, হাতি বাইসন। আর চিতাবাঘ চিতাবাঘও এসে গরু ছাগল এগুলো নিয়ে যায়। আচ্ছা, পালন টালন করে। আচ্ছা, আর আপনারা মূলত জীবিকা কি চাষবাস এছাড়া জঙ্গলের কাজও আপনারা করেন কি? জঙ্গলের কাজ আগে তো হতো, এখন তো নাই, জঙ্গলের কাজ নেই, এখন জঙ্গলের কোনো কাজ নেই, এখন শুধুমাত্র চাষবাসই আপনাদের ভরসা। চাষবাস তা এখন জঙ্গলের কাজ কেন হয় না? এখন বন্ধ করে দিয়েছে সরকার। আচ্ছা, ওয়াইল্ড লাইফে আপনারা কাজ করতে পারবেন না। আগে এই জঙ্গলটার মেনটেনেন্সের কাজ কিন্তু এই জনগোষ্ঠীর মানুষরাই করতো, এখন সরকার কোনো কারণে এটা বন্ধ করে দিয়েছেন, তাই ওনাদের এখন জীবিকা কিন্তু এই চাষবাস। এরকমই আস্তে আস্তে হয়তো এই জনজাতি এখান থেকে বেরিয়ে যাবে কোনো দিন। এই জনজাতি যেভাবে জঙ্গলের মধ্যে রয়েছে, এরা কিন্তু লাজুক প্রকৃতির মানুষ, অত বাইরের লোকদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আর এতটা এক্সপোজারও ওনারা পান না। আপনারা আসলে অবশ্যই সবার সাথে হাসি মুখে কথা বলুন, সবাই কিন্তু মিশুকে কথা বললে কথা বলবে। আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু তারা কথা বলবে না। তা চেষ্টা করুন, আসুন, কথা বলুন, সবার সাথে ভালো লাগবে। তুই শুয়োরটাকে কিউট মনে হলো তোর? হ্যাঁ, খাবি নাকি? আমরা এখন আর্টিফিশিয়াল জঙ্গলটাকে ছেড়ে কিছুটা ন্যাচারাল জঙ্গলের মধ্যে, মানে ন্যাচারাল ফরেস্টের মধ্যে ঢুকছি আস্তে আস্তে। এখানে কিছু কিছু কাঠের গুঁড়ি টুড়ি অনেক সময় আপনারা আসলে দেখতে পাবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সরকার এই গাছের গুঁড়িকে কিন্তু নাড়াবে না, এটা নিজের মতন করেই পচে যাবে, নেচারের মধ্যে মিশে যাবে। তো এই অ্যাপ্রোচটা কিন্তু খুব প্রশংসনীয়। এখানে অনেক সংকীর্ণ রাস্তাটা, খুব সাবধানে গাড়ি নিয়ে এগোচ্ছি আমরা, আর চারদিকে লক্ষ্য রাখার চেষ্টা করছি যদি কোনো ওয়াইল্ড লাইফ স্পট করতে পারি। ডান দিকে বাঁ দিকে মাঝে মধ্যে ফাঁকা জায়গা কিছু দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা চাইলে দেখতে পারবো হাতির পায়ের ছাপ, এবং যদি অন্য অন্য কোনো প্রাণী থাকে তাহলে সেটাও দেখার চেষ্টা করব। কপালে কি আছে জানি না, কিন্তু চেষ্টা করছি সবাই খোলা চোখে জঙ্গলকে উপলব্ধি করছি, জঙ্গলকে নিজের মতন করে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। জঙ্গলের মধ্যেই হঠাৎ করে গাইড সাহেব একটা অদ্ভুত গাছ দেখালো। গাছটাতে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন গাছের লতাটা পেঁচিয়েছে সাপের মতন, এটাকে পানি লতা বলে। এই গাছে সম্ভবত জলের পরিমাণটা অনেক বেশি বলে এই ধরনের পরজীবী গাছ জড়িয়ে জড়িয়ে জন্মায়, কিন্তু এটা এমনভাবে রয়েছে যেন দেখে মনে হচ্ছে কোনো সাপ জড়িয়ে আছে। প্রথম কথা আমার সাথে কৃষাণ যে রয়েছে, কৃষাণ জিজ্ঞেস করছে গাছে কি প্রাণ রয়েছে। আমি না, রিঙ্কি দি। আচ্ছা, মানে যত ঘোষ নন্দ ঘোষ এরকম একটা দাবি হচ্ছে আর কি। না, এটা সব কথা তো আর সবাইকে বলা যায় না, এগুলো আমি ভিডিওতে একদম রাখবো না, বুঝতে পারছেন তো? তাহলে কি করে কমেডি হবে, কিভাবে আপনারা মজা পাবেন বলুন? মজা করতে দেওয়া যাবে না। যাই হোক, একটা অদ্ভুত সুন্দর বাঁকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু তার মধ্যে রিঙ্কি লন্ডনে ঘুরে বেড়ানোর মতন কোট পরে এসছে, আর কৃষাণ সকালবেলা প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে গেছিল, এখন একটুখানি ভালো আছেন উনি। গাছগুলোতে প্রচুর পরিমাণ অ্যালগি রয়েছে, পরজীবী, মানে এই যে ডেফোডিয়াল ফরেস্টের মধ্যে গাছের মধ্যে হয়ে রয়েছে। এটা কিন্তু ফরেস্টের একটা দর্শনীয় জায়গা, সব জায়গায় থাকে না। মানে যেখানে ধরুন অন্যান্য ফরেস্টে, ডেফোডিয়াল ফরেস্টে কী হয়, অনেক ঘন জঙ্গল, ভেতরটা অনেকটা দেখা যায় না। সাভানা এরিয়াতে অনেকটা দূর দূরান্ত আপনি দেখতে পাবেন,
সেটা কিন্তু এখানটায় সম্ভব না। কিন্তু এই যে ঘনত্ব, এটার মধ্যে কিন্তু একটা অ্যাডভেঞ্চার রয়েছে যেটা আমরা দারুণ উপভোগ করছি। হিমালয়ের পাদদেশে ভুটানের দোরগোড়ায় প্রাচীন একটা বনস্পতির দেশ ডুয়ার্স, কয়েকশো স্পিসিসের জীবজন্তুর অভয়ারণ্য। আদিমকালে যা ছিল আমাদেরই নিজেদের থাকার জায়গা, ভাগ্যের পরিহাসে আজ সেখানে আমরা টিকিট কেটে যাই। জীবনের একটা বড় অংশ ধরে নিজেকে পাহাড় প্রেমিক হিসেবেই জানতাম। কিছু কিছু মানুষের সাথে মিশে অরণ্য সম্পর্কে বা তার জীববৈচিত্র্য সম্পর্কে আমার কৌতূহল বেশ বেড়েছে বলা যায়। পাখির ছবি তোলার ইচ্ছেও সেই সময় থেকেই শুরু হয়েছিল। সেই টাইম পিরিয়ডে যে পাখি আমাকে হতবাক করেছিল তার সৌন্দর্যে, সেটা হলো হর্নবিল, যা বাংলার ধনেশ পাখি বলে পরিচিত। এ যাত্রায়ও তার সাথে ফের দেখা হয়ে যাবে তা কিন্তু কখনো ভাবিনি। এবার আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি হর্নবিল। হর্নবিল কিন্তু লাট পাঞ্চারে আমি বহুত দেখেছি, আমার কাছে ভালো ছবিও তোলা আছে, কিন্তু এটা পাখিটা পাতার পিছনটায় রয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে এই যে এই যে হর্নবিলটা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে। এবার একদম টঙে উঠে রোদ খাচ্ছে। এই যে গাছটা, এই গাছটার নাম হচ্ছে কুচ গাছ। এই কুচ গাছের ফল হর্নবিল ঠোঁটে করে নিয়ে গিয়ে তার ওয়াইফকে খাওয়ায়। এই যে চেকপোস্টটা দেখলেন, এখানে 3 জন ফরেস্ট গার্ড রাতের বেলা মানে গার্ড দেয়, আর যাতে কোনো রকম পোচিং না হয় বা কাঠ কাটতে না পারে, কেউ না আসে। তো জঙ্গলের মধ্যে এরকমভাবে সুরক্ষা করার যারা করছে তাদের জন্য কিন্তু হ্যাটস অফ। এবার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি বাইসন আস্তে করে জঙ্গলে ঢুকে গেল। একটু পিছিয়ে দেবেন, ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাইসন, সবুজ পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভয়ঙ্কর জন্তু কিন্তু, মানে এটা সামনে থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে মানুষ মেরে ফেলতে পারে। এই যে মাথায় সাদা রঙের যে চিহ্নটা, যেটা বাইসনের সিগনেচার, সেটা আমরা দেখতে পাচ্ছি। গাছ নাড়িয়ে নাড়িয়ে গাছ খাচ্ছে, আর এর শিংগুলো অর্ধেক সাদা হয় বলছেন গাইড সাহেব। খুব কাছ থেকে দেখেছিলাম সিংহালীরা ন্যাশনাল পার্কে। হ্যাঁ, জঙ্গলের ভেতরে বেচা ঢুকে যাচ্ছে। এরা একাও থাকে, ঝুন্ডেও থাকে। চলুন, মানে বলে বোঝাতে পারবো না আজকে যে সাফারি আমরা করলাম। হাতি দেখলাম, হর্নবিল দেখলাম, ময়ূর দেখলাম, বাইসন দেখলাম, শুধু চিতাবাঘটা এখনো হয়নি। জানি না কপালে আছে কিনা, বলে তো অবশ্যই ভালো হয়। দারুণ লাগছে কিন্তু, আমাদের কিন্তু আশা সার্থক। আর শুধু মানে নিজেরা ঘুরছি এরকম তো নয়, এই ভিডিওটা যারা দেখছেন আমার বৃহত্তর পরিবারের সদস্য যারা যারা আসতে পারেননি, আশা করি আপনারাও আমার মতন জঙ্গলটাকে উপলব্ধি করতে পারছেন, এনজয় করতে পারছেন আমার এই ভিডিও দেখে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লোকজনকে একটু বলবেন দেখতে আমার ভিডিও, শেয়ার করছেন না আপনারা। এবার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি সাম্বার। দূর থেকে বেটা আমাদেরই দেখছে আর অ্যালার্ট হয়ে গেছে। গায়ের রঙটা বেশ কালচে রঙের, সাইজ কিন্তু প্রমাণ সাইজের মতনই, মানে ম্যাচিওর সাইজ, জুভেনাইল নয়, যথেষ্ট বড়, মানে আমাদের থেকে অনেকটাই দূরে রয়েছে। ঘুরে গেল। সম্বরটা চলে যাওয়ার পরে আমরা কিছুটা এগোতে থাকলাম। এই এগোনোর পথে চলন্ত গাড়ির সামনে দেখা মিলল একটা দুরন্ত বাইসন রাস্তা ক্রস করছে। সে দৃশ্য ভোলার নয়। ওই যে
উপরওয়ালা জব দেতা হ্যাঁ ছাপ্পার ফারখে। আজকে কিন্তু সাফারি হিট, দারুণ সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে সাফারি যেন শেষ না হয়। জানি চলার পথ শেষ হবে, সাফারিও শেষ হবে, আস্তে আস্তে আমরাও রিসর্টের দিকে এগিয়ে যাব। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স হলো এটা কিন্তু অভূতপূর্ব। আমি আগেও সাফারি করেছি, সেই সাফারিতে এত কিছু সাইটিং কিন্তু হয়নি। দারুণ সুন্দর লাগছে। মানে আমার লাকি চার্ম কিন্তু কৃষাণ এটা ফাটিয়ে দিয়েছে একেবারে, যাকে বলা যায়। কিষান শুধু লাগিয়েছিলাম, আমরা কি আমরাও তো এসেছি সবার সাথে। শুধু গুবলু? সকালবেলা দারুণ সাফারি করেছি, দারুণ সাফারি করে ফিরে এসে এখানে রেস্ট নিয়েছি, বাবলুদার রিসর্টে দাঁড়িয়েছি। এই জায়গাটা, এই পার্টিকুলার জায়গাটা আমার প্রচণ্ড প্রিয় একটা জায়গা। এখানে দাঁড়ালে খুব সুন্দর করে এখান থেকে জঙ্গল অবজার্ভ করা যায়। আমার পিছনে জঙ্গল রয়েছে, পাখিদের কিচিরমিচির, চারদিকে পাখি, এই গাছগুলোতে ভর্তি পাখি। আর এখানটাতে একটা পরীক্ষা কাটা আছে যাতে হাতি ঠাতি হুট করে না চলে আসতে পারে বেড়া ভেড়া ভেঙে। দারুণ সুন্দর লাগছে। এখন মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে। এরপরে আমাদের লাঞ্চের সময় হলে লাঞ্চ করব। বাবলুদার এখানে খাওয়া কিন্তু দুর্দান্ত লাগে। মানে এটা যারা বাবলুদার এখানে এসছে জানে। আমি ডুয়ার্সে আসা মানে আমি মোটামুটি বাবলুদার কাছেই থাকবো গরুমারা অঞ্চল ঘোরার জন্য, সেটাই করেছি। বন্ধুবান্ধবদের নিয়ে এসেছি, এখানেই থাকবো, এখানেই খাবো। তো এরপরে যেখানে যাব সেটা হচ্ছে কি, আমাদের ইচ্ছা ছিল মেদলাতে যাওয়ার, কিন্তু মেদলাতে টিকিট পাইনি, সব ফুল। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কি যাত্রা প্রসাদে, আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর তার আগে অবশ্যই দারুণ লাঞ্চ অপেক্ষা করছে আমাদের জন্য।